আমাদের জার্নিটা শুরু হলো হাওড়া স্টেশন থেকে। 4 এপ্রিল শনিবারের সেই সকালটা ছিল ভীষণ প্রাণবন্ত। হাওড়া স্টেশনের সেই অন্তহীন ব্যস্ততা, হাজারো মানুষের আসা যাওয়া, কুলিভাইদের হাঁকডাক আর মাইকে ট্রেনের অবিরাম ঘোষণা, সব মিলিয়ে স্টেশনে এক অদ্ভুত চাঞ্চল্য। ঠিক সকাল 8:25 আমাদের ট্রেন রওনা দিল নিজের গন্তব্যে। আর আমাদের গন্তব্য বালাসোর। দক্ষিণ ভারতগামী এই দ্রুতগামী ট্রেনটি তার সময়ানুবর্তিতার জন্য বেশ পরিচিত। আমরা ছিলাম ট্রেনের স্লিপার ক্লাসে, যেখানে হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত জনপ্রতি ভাড়া ছিল 215 টাকা। হাওড়া থেকে বালেশ্বর যাওয়ার জন্য রয়েছে আরও বেশ কিছু ট্রেন। খুব ভোরে 6:10 হাওড়া থেকে ছাড়ে 22-895 বন্দে ভারত এক্সপ্রেস, যা মাত্র 2.5 ঘন্টায় সকাল 8:50 বালেশ্বর পৌঁছে দেয়। 9:10 ছাড়ে ধৌলি এক্সপ্রেস, যা বালেশ্বরে পৌঁছায় 12:58 নাগাদ। ফলকনামা এক্সপ্রেসের নামকরণ হয়েছে হায়দ্রাবাদের ঐতিহাসিক ফলকনামা প্যালেসের নাম অনুসারে। এই ট্রেনটি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে সেকেন্দ্রাবাদ অবধি যায়, তাই হায়দ্রাবাদের বিখ্যাত এই রাজকীয় প্রাসাদের স্মৃতিতেই এই নাম রাখা। ফার্সি ভাষায় এই ফলকনামার অর্থ হল আকাশের মতো বা আকাশের আয়না। ঘড়ির কাঁটা তখন 11:50 ছুঁই। ট্রেন থেকে নামলাম বালেশ্বর প্ল্যাটফর্মে। তারপর 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে এলাম স্টেশনের বাইরে। সেখানেই রয়েছে সারিবদ্ধভাবে অজস্র অটো এবং 4 চাকা গাড়ি। অবশেষে 235 কিলোমিটার পাড়ি দিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি বালেশ্বরে। 8:25 ফলকনামা এক্সপ্রেস ধরে আমরা এখন পৌঁছলাম বালেশ্বরে। আর এখান থেকেই আমাদের গন্তব্য বাগদা বিচ। আমাদের অটো এখান থেকে আগে থেকেই বলা ছিল। তাহলে আসুন আমরা বাগদা বিচের দিকে যাত্রা করি। রোদের তেজ বেশ কড়া, আর চালকদের গন্তব্য জিজ্ঞেস করার হাঁকডাকে জায়গাটা রীতিমতো সরগরম। ব্যস্ত সময়ে গাড়ি পাওয়া, দরদাম করা রীতিমতো যুদ্ধের মতো। সেখানে আমার সহযাত্রী সুশান্তর আগে থেকে ঠিক করে রাখার কারণে সব কিছু বড্ড সহজ হয়ে গেল। আসলে সুশান্তর পরিচিতি আর তৎপরতা না থাকলে হয়তো আমাদের অনেকটা সময় স্টেশনেই কেটে যেত। অটো সিটে আরাম করে বসে আমরা রওনা দিলাম দুবলাগড়ির উদ্দেশ্যে। যেটুকু জেনেছি, এখান থেকে অটো ভাড়া 750 থেকে 800 টাকা নেয় এবং বড় গাড়ি প্রায় 1000 টাকা। এছাড়াও ক্যাম্প থেকে গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে। শহরের ব্যস্ততা আর ভিড়কে পেছনে ফেলে আমাদের অটো যখন দুবলাগড়ির মসৃণ পথ দিয়ে ছুটতে শুরু করলো, দুপাশের দৃশ্যপট এক অদ্ভুত শান্ত রূপ নিল। পথের মাঝেই হঠাৎ করে চোখে পড়ল বুড়িবালা নদী। সাধারণত চলার পথে কত নদী না আমরা পেরিয়ে যাই, কিন্তু এই নদীটার সামনে এসে কেন জানি মনটা চাইল একটু থমকে দাঁড়াতে। এই নদী কেবল জলধারা নয়, ঢেউয়ের ভাঁজে ভাঁজে মিশে আছে আমাদের স্বাধীনতা সংগ্রামের এক রোমাঞ্চকর রক্তঝরা ইতিহাস। 1915 সালের 9 সেপ্টেম্বর উড়িষ্যা বালেশ্বরের এই নদীর তীরেই বিপ্লবী বাঘা যতীন ও তার 4 সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরী, মনোরঞ্জন সেনগুপ্ত, বীরেন চট্টোপাধ্যায় ও জ্যোতিষ পাল ব্রিটিশ পুলিশের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে এক অসম যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। জার্মানি থেকে অস্ত্র আসার অপেক্ষায় থাকা বিপ্লবীদের খবর পেয়ে পুলিশ তাদের ঘিরে ফেললে তারা নদীর ধারে পরিখা তৈরি করে মাত্র কয়েকটি মাউজার পিস্তল নিয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মোকাবিলা করেন। মাত্র 75 মিনিট ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে চিত্তপ্রিয় রায়চৌধুরী শহীদ হন এবং বাঘা যতীন গুরুতর আহত হয়ে পরবর্তীকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই বীরত্বপূর্ণ লড়াইয়ের কারণেই বুড়িবালার নদী বাঙালি বিপ্লবীদের আত্মত্যাগ ও সাহসিকতার এক অমর প্রতীক হিসেবে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছে। আমাদের অটো আবার চলতে শুরু করলো দুবলাগড়ির পথে। বালেশ্বর থেকে দুবলাগড়ির দূরত্ব প্রায় 31 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা। রাস্তার দুপাশে উড়িষ্যার চিরাচরিত গ্রামীণ স্নিগ্ধতা আর পথের মোড়ে মোড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মন্দিরগুলো এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমরা পৌঁছে গেলাম দুবলাগড়ির অন্যতম সেরা ক্যাম্প মা ইকো ক্যাম্পে। দেখলাম ক্যাম্পের সামনেই সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। গতকাল ছিল গুড ফ্রাইডে, আর তারপরেই উইকেন্ডের ছুটি। তাই এই টানা 3 দিনের ছুটি উপভোগ করার জন্য মানুষ যে দলে দলে এখানে ভিড় জমিয়েছে, সেটা পার্কিংয়ের বহর দেখেই বোঝা যাচ্ছিল। চারিদিকে এত গাড়ি দেখে একটা উৎসবমুখর পরিবেশের আমেজ পাচ্ছিলাম। গাড়ির ভিড় পেরিয়ে ঢুকতেই চোখে পড়ল সেই মা ইকো ক্যাম্প। চারিদিকে ঘন গাছপালায় ঘেরা এই শৌখিন ক্যাম্পটি প্রথম নজরেই আমার মন কেড়ে নিল।
প্রকৃতির একদম কাছাকাছি থাকলেও এর সাজসজ্জায় এক ধরনের আভিজাত্য ও রুচির পরিচয় পাওয়া যায়। সবুজের এই স্নিগ্ধতা আর পরিপাটি পরিবেশ মিলে এমন এক মায়া তৈরি করেছে, মনে হচ্ছে ছুটির এই সময়টা কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা বোধহয় হতেই পারে না। প্রথম দর্শনেই এই জায়গাটি মুগ্ধ করেছে আমায়। ক্যাম্পে পা রাখতেই যেভাবে ডাবের জল দিয়ে স্বাগত জানানো হলো, তাতে ভ্রমণের অর্ধেক ক্লান্তি এক নিমেষেই উধাও হয়ে গেল। সবুজে ঘেরা এই ক্যাম্পের ঘরগুলো যেমন রঙিন, তেমনি চারপাশটা চমৎকার আলো দিয়ে সাজানো। বন্ধু তার পরিবার নিয়ে কটেজে থাকলেও আমি সিদ্ধান্ত নিয়েছি টেন্টে থাকার। ঝাউবন আর আলোকসজ্জার মাঝে রাতের এই পরিবেশটা আশা করছি খুব মায়াবী হবে। অটো করে প্রায় 1 ঘন্টা জার্নি করে এই মুহূর্তে আমরা আমাদের যে ক্যাম্প, সেই ক্যাম্পে চলে এসেছি। এই ক্যাম্পের নাম হচ্ছে মাই ইকো ক্যাম্প। আসুন আমরা আমাদের জন্য যে ঘরটা দেওয়া আছে সেটা দেখি, এবং সেই ঘরেতে কী কী সুযোগ সুবিধা আছে সেগুলো একটু দেখে নিই। তারপর আমরা এখান থেকে যাব সমুদ্রের দিকে। দুবলাগড়ির মাইকো ক্যাম্পে থাকার ব্যবস্থা বেশ পরিপাটি এবং আরামদায়ক। এখানকার ঘরগুলো বেশ বড়, সুন্দর করে সাজানো, যেখানে রয়েছে একটি প্রশস্ত বেড, 2টি চেয়ার, 2টি আয়না। গরমে আরামের জন্য ঘরে ব্যবহার করা হয়েছে একটি পেডেস্টাল ফ্যান। অতিথিদের সুবিধার্থের জন্য ঘরের মধ্যেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। হাত মুখ ধোয়ার জন্য রয়েছে বেসিনের ব্যবস্থাও। বাথরুমটিও বেশ আধুনিক, যেখানে গিজার এবং কমোডের মতো প্রয়োজনীয় সব সুবিধা পাওয়া যায়। খরচের বিষয়টিও সহজেই ভাগ করা যায়। যদি কেউ এসি রুমে থাকেন তবে মাথাপিছু খরচা পড়বে 2200 টাকা, নন এসি রুমের জন্য 1800 টাকা, এবং কেউ যদি টেন্টে থাকেন তবে তার ভাড়া পড়বে 1300 টাকা, থাকা খাওয়া সহ। শান্ত পরিবেশে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে ছুটি কাটানোর জন্য এই ক্যাম্পটি সত্যি দারুণ। রুমে লাগেজ রেখেই আমরা দেরি না করে সমুদ্রের টানে বেরিয়ে পড়লাম। ক্যাম্পের ঠিক পিছন দিক দিয়েই সমুদ্রে যাওয়ার একটা চমৎকার পথ আছে। প্রায় 200 মিটারের এই রাস্তাটি ঝাউবনের বুক চিরে চলে গেছে। ঝাউবনের সেই মায়াবী পরিবেশ, তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা এক কথায় দারুণ ছিল। ঝিরঝিরে হাওয়া আর ঝাউপাতার মর্মধ্বনি আমাদের পথ চলাকে আরও আনন্দদায়ক করে তুলেছিল। বনের ছায়াঘেরা নির্জনতা পেরিয়ে আসতেই দেখা গেল সমুদ্র। তবে ভাটার কারণে সমুদ্র তখন একদম শান্ত। উত্তাল ঢেউয়ের ছিটেফোঁটাও নেই। জল অনেকটা দূরে সরে যাওয়ায় বিস্তীর্ণ বালিচর জেগে উঠেছে। পরিস্থিতি এমন যে কোমর ভেজে তো দূরের কথা, গোড়ালি ভেজানো দায় হয়ে দাঁড়িয়েছে। তবে আমাদের সাথে যে ক্ষুদে সদস্যটি আছে, তার জন্য এই পরিবেশটা একদম আদর্শ। কোনো ভয় ছাড়াই সে মনের আনন্দে বালি আর জলের সাথে খেলা করতে পারছে। অবশ্য একটা কথা বলে রাখা জরুরি, আপনাদের সাথেও যদি কোনো ছোট বাচ্চা থাকে তবে সমুদ্রে নামার আগে তার গতি প্রকৃতি ভালো করে দেখে নেওয়া উচিত। প্রকৃতি কখন কি রূপ নেয় তা বোঝা মুশকিল। দুবলাগড়ের সমুদ্র সৈকত মানেই এক শান্ত, নির্জন, মায়াবী পরিবেশ। চারিদিকে জলরাশির অবারিত বিস্তার। তবে এই নিস্তব্ধতার মাঝেই দেখা যাচ্ছে উৎসবের ছোঁয়া। দূরেই চোখে পড়ছে বিচ কার্নিভালের জন্য তৈরি হওয়া সেই স্টেজ। শান্ত প্রকৃতির মাঝে এই রঙের আয়োজন আর প্রস্তুতির দৃশ্যটি বেশ চমৎকার লাগছে। ঝাউবনের ছায়া, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে এই কার্নিভালের মেজাজ মিলেমিশে একাকার। একদিকে প্রকৃতির নিজস্ব নীরবতা, আর অন্যদিকে উৎসবের আগাম ব্যস্ততা। সব মিলিয়ে দুবলাগড়ি এখন নতুন সাজে। সমুদ্র দর্শন করে আমরা আবার ক্যাম্পে ফিরে এলাম, এবং তারপর এখানে ফ্রেশ হয়ে এবার আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য। এখানকার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। চারিদিকে প্রতিটা ক্যাম্পের ঘরগুলো বেশ শৌখিন এবং সাজানো গোছানো। দুবলাগড়ির এই ক্যাম্পে লাঞ্চের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ ছিল। খাবারের শুরুতে দেয়া হলো গরম গরম ভাত, মুচমুচে আলু ভাজা, সালাড, সুস্বাদু ডাল এবং এঁচোড়ের তরকারি। তবে সবচেয়ে বড় চমক ছিল ক্যাম্পের পক্ষ থেকে দেওয়া কমপ্লিমেন্টারি পদগুলো। অত্যন্ত যত্ন করে আমাদের পরিবেশন করা হয়েছিল মুচমুচে ভোলা মাছ ভাজা এবং জিভে জল আনা দই বেগুন, যা পুরো খাবারের স্বাদকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। মাছ নির্বাচনের ক্ষেত্রেও তাদের আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো। আমরা কে কোন মাছ খাবো তা আগে থেকেই জেনে নেওয়া হয়েছিল। সেই পছন্দ অনুযায়ী আমাদের জন্য সুস্বাদু ভেটকি এবং কাতলা মাছ দেওয়া হলো। রান্নার মান এবং পরিবেশন এতটাই ভালো ছিল যে প্রতিটি পদই ছিল অত্যন্ত তৃপ্তিদায়ক। সুন্দর এই পরিবেশে এতগুলো পদের এমন ঘরোয়া স্বাদ আমাদের দুপুরের লাঞ্চকে সত্যি স্মরণীয় করে রাখলো। লাঞ্চ কমপ্লিট করে আমার বন্ধু তার পরিবার নিয়ে কটেজে চলে গেলেও আমি চলে এলাম টেন্টে। এখানে সারিবদ্ধভাবে বেশ কিছু টেন্ট রয়েছে। টেন্টের ভেতরে খুব সুন্দর ছিমছাম ব্যবস্থা। ভেতরে যে বিছানাটি রয়েছে
সেখানে দুজন মানুষ অনায়াসে থাকতে পারবেন। রয়েছে বালিশ এবং কম্বল, সব কিছুই পরিপাটি করে সাজানো। আধুনিক প্রয়োজনের কথা মাথায় রেখে ভেতরে ফ্যান এবং আলোর সুব্যবস্থা রয়েছে। মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য রয়েছে চার্জিং পয়েন্ট। ভোরবেলা এতটা পথ জার্নি করে আসার ধকল ছিল শরীরে, তাই টেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙল, বাইরে তাকিয়ে দেখি ক্যাম্পের এক সম্পূর্ণ অন্য রূপ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই দুবলাগড়ের এই ক্যাম্প এক মায়াবী রূপ ধারণ করলো। চারিদিকের গাছপালা আর টেন্টগুলো যখন রঙিন আলোয় সেজে উঠল, তখন মনে হচ্ছিল যেন কোনো জাদুনগরের বুকে দাঁড়িয়ে আছি। দিনের বেলায় এই শান্ত ক্যাম্প আর রাতের এই ঝলমলে পরিবেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মাঝখানে জ্বলছে বনফায়ার আর চারিদিকে আড্ডার পরিবেশ। ক্যাম্পের আতিথেয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। সন্ধ্যা হতেই আমাদের সামনে হাজির হলো ধোঁয়াটা গরম চা আর মুচমুচে ভেজ পকোড়া। পকোড়াগুলো স্বাদে ছিল এক কথায় অসাধারণ। এছাড়াও এখানে পনির, চিকেন এবং চিংড়ি সহ বিভিন্ন মাছের বারবিকিউর ব্যবস্থা রয়েছে। আমরা নিয়েছিলাম চিংড়ির বারবিকিউ, যার জন্য আমাদের দিতে হয়েছিল আলাদা করে 250 টাকা। সুস্বাদু এই পদে কামড় বসাতে বসাতে যখন কেউ গল্পের আসরে মেতে উঠেছে, কেউ আবার মগ্ন হয়েছে জায়ান্ট স্ক্রিনে। বিশেষ করে ক্রীড়াপ্রেমীদের জন্য একটি দারুণ পাওনা। এখানে বসে আপনারা লাইভ ফুটবল বা ক্রিকেট ম্যাচ উপভোগ করতেই পারেন। সব মিলিয়ে ক্যাম্পের এই সুশৃঙ্খল ব্যবস্থা ও চমৎকার পরিবেশ সত্যিই প্রশংসার দাবি রাখে। চায়ের পর্ব শেষ করে যখন আমরা দুবলাগড়ির সমুদ্র সৈকতের দিকে রওনা দিলাম, তখন এক অভূতপূর্ব দৃশ্য আমাদের সামনে ধরা দিল। সাধারণত সমুদ্রের পাড় শান্ত অন্ধকার থাকে। আজকের রাতটা পুরোপুরি ভিন্ন। চারপাশ আলোয় এমনভাবে ঝলমল করছিল যে অন্ধকারে লেশমাত্র ছিল না। আসলে এই আলোকসজ্জার কারণ হলো এখানকার বিচ কার্নিভাল। পুরো রাস্তাটা বর্ণিল আলো দিয়ে সাজানো এবং প্রবেশপথে রয়েছে একটি বিশাল আলোকোজ্জ্বল গেট। এই কার্নিভালকে কেন্দ্র করে সমুদ্র সৈকতে বসেছে বিরাট মেলা। মেলা আর উৎসবের টানে সেখানে হাজির হয়েছে শত শত মানুষ। শান্ত দুবলাগুড়ির সমুদ্র যেন আজ এক নতুন প্রাণের স্পন্দন পেয়েছে। একদিকে সমুদ্রের ঢেউগুলো একের পর এক তীরে আছড়ে পড়ছে, আর অন্যদিকে কার্নিভালের সেই স্টেজটা আলোয় ঝলমল করছে। সত্যি বলতে এই কার্নিভালের ব্যাপারে আমরা আগে থেকে কিছুই জানতাম না, তাই এই উৎসবের আমেজটা ছিল আমাদের ভ্রমণের এক উপরি পাওনা। ଆରମ୍ଭ କରିବା ପୂର୍ବରୁ ମୁଁ ଚାହିଁବି ଯେଉଁମାନେ ମୋ ସମ୍ମୁଖରେ ବସିଛନ୍ତି ଟିକେ ଜୋରଦାର କରତାଳି ଆପଣମାନେ ନିଜ ପାଇଁ ଦେଇ ଦିଅନ୍ତୁ ଏବଂ ବିଶେଷ କରି সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সেই মোহময় দৃশ্য উপভোগ করলাম। অন্ধকারের বুকে একের পর এক ঢেউ যখন গর্জন করে তীরে আছড়ে পড়ছে, তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। ঠিক পাশেই ঝলমলে স্টেজে তখন উৎসবের মেজাজ তুঙ্গে। শিল্পীরা তাদের নিপুণ নৃত্য পরিবেশনায় উপস্থিত জনতাকে মাতিয়ে রেখেছেন। সব কিছু দেখে যখন ক্যাম্পে ফিরলাম, তখন ডিনারের সময় হয়ে গেছে। এখানকার ডিনারে আপনি চাইলে ধোঁয়া ওঠা ভাত অথবা গরম গরম রুটি যে কোনো একটি বেছে নিতে পারেন। সেই সঙ্গে থাকে চিকেন, তবে যারা চিকেন খান না তাদের জন্য রয়েছে ভেজ আইটেমের ব্যবস্থা। তবে তার জন্য আপনাকে আগে জানিয়ে দিতে হবে। দিনের ক্লান্তি আর রাতের এই জমজমাট অভিজ্ঞতা শেষে খাওয়া দাওয়া সেরে ফিরে এলাম নিজের টেন্টে, কারণ আগামীকাল খুব ভোরে উঠে সমুদ্রের এক অন্যরূপ দেখতে যাওয়ার পরিকল্পনা আছে। শান্ত মনে আগামীকালের সেই ভোরের সমুদ্র দেখার অপেক্ষাতেই আজকের দিনটা শেষ করলাম। ভোর তখন 6:45। ক্যাম্পের চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়া। গতরাতে যারা গান গল্পের আসর বসিয়েছিলেন তারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। সেই নীরবতাকে সঙ্গী করেই আমরা পা বাড়ালাম সমুদ্রের দিকে। বিচের ধারে ছোট ছোট চা কফির দোকানগুলো সবেমাত্র ঝাঁপ খুলছে। সমুদ্র তখন একেবারেই শান্ত, যেন কোনো ধ্যানে মগ্ন। ঢেউয়ের গর্জন নেই, নেই কোনো কোলাহল। একাকিত্ব নিস্তব্ধতা যারা ভালোবাসেন তাদের জন্য একটা স্বর্গীয় পরিবেশ। আকাশের কোণে তখন রঙের খেলা শুরু হয়েছে। পূব আকাশে সিঁদুরে আবার ছোঁয়া লাগতেই সমুদ্রের দিগন্তরেখা স্পষ্ট হয়ে উঠল। ভোরের সেই হালকা আলোয় জলের রং কখনো সোনালি, কখনো রূপলি আকার ধারণ করছিল। কি অসাধারণ ছিল সেই অভিজ্ঞতা। প্রকৃতির নিয়ম মেনেই সে নিথর নীরবতা বেশিক্ষণ স্থায়ী হলো না। সময়ের সাথে সাথে সমুদ্র তার শান্তরূপ পাল্টাতে শুরু করলো। প্রথমে ছোট ছোট মৃদু ঢেউ,
তটের দিকে এগিয়ে আসতে লাগলো, যেন সমুদ্র সবে আড়মোড়া ভাঙছে। তারপর ধীরে ধীরে সেই জলরাশির শক্তি বাড়তে শুরু করলো। ছোট ছোট ঢেউগুলো বড় আকার নিয়ে সগর্জনে আছড়ে পড়তে শুরু করলো বালুকা বেলায়। প্রায় ঘণ্টাখানেক সমুদ্রে কাটানোর পর একরাশ তৃপ্তি নিয়ে আমরা ফিরে এলাম আমাদের ক্যাম্পে। এবার বিদায় জানানোর পালা, তবে তার আগে সেরে নেব ব্রেকফাস্ট। খাবার জায়গার পরিবেশটা দেখার মতো। হোটেলের কিচেন এবং ডাইনিং এরিয়াটি অত্যন্ত সুন্দর এবং ডেকোরেটিভ। পুরো জায়গাটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, তাই গরমে বেশ আরামদায়ক। বিশেষ করে দেয়াল জুড়ে যে হরেক রকম ছবি পরিবেশটাকে নান্দনিক রূপ দিয়েছে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব সাইট সিইং করার জন্য। ব্রেকফাস্টটা ছিল পরোটা, ঘুগনি এবং মিষ্টি। আপনি চাইলে ডিম সেদ্ধও নিতে পারেন। সময় মতো অটো এসে হাজির। আমরা বেরিয়ে পড়ব সাইট সিইং করার জন্য। তবে মূল ঘোরাঘুরি করার আগে আমাদের একটা ছোট্ট পরিকল্পনা ছিল। ভারী ব্যাগপত্র নিয়ে পাহাড়ে চড়াই উতরাই করা বেশ কষ্টকর, তাই আমরা ঠিক করলাম আগে ব্যাগপত্রগুলো কোথাও নিশ্চিন্তে রেখে আসব। আমরা পৌঁছে গেলাম বালেশ্বরের রেল স্টেশনের ঠিক পাশেই দ্রৌপদী হোটেলে। সেখানে আমরা 1300 টাকা দিয়ে একটা চমৎকার এসি রুম বুক করলাম। রুমটি বেশ সুন্দর, রয়েছে সমস্ত রকম সুযোগ সুবিধা। বাথরুমটিও নিট অ্যান্ড ক্লিন। এই হোটেলটি স্টেশনের এতটাই কাছে অবস্থিত, কান পাতলে আপনি অ্যানাউন্সমেন্টও শুনতে পাবেন। এবং এই হোটেলের পাশেই রয়েছে অনেক খাবার হোটেল। আপনারা চাইলে লাঞ্চ করে বেরিয়ে পড়তে পারেন সাইট সিইং করতে। লাঞ্চ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার উদ্দেশ্যে। বালেশ্বর স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব 30 কিলোমিটার। বালেশ্বর থেকে পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার এই পথটি দীর্ঘ হলেও বেশ মনোরম। আমাদের অটো পিচঢালা রাস্তা দিয়ে যত এগিয়ে যাচ্ছিল, দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। রাস্তার দুপাশে ঘন সবুজ গাছপালা আর নীলগিরি পাহাড়ের হাতছানি, সব মিলিয়ে যাত্রাটা বেশ উপভোগ্য ছিল। প্রায় 1 ঘন্টার এক মনোরম যাত্রা শেষ করে আমরা পৌঁছলাম নীলগিরি পাহাড়ের পাদদেশে। আমাদের সামনেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার সেই প্রবেশপথ। পাহাড়ের ওপর সেই পবিত্র স্থানে পৌঁছতে গেলে আমাদের পাড়ি দিতে হবে প্রায় 311টি সিঁড়ি। নিচ থেকে যখন সিঁড়ি ভাঙা শুরু করলাম, তখনই প্রকৃতির মেজাজ বদলে গেল। আকাশের মুখ ভার, যে কোনো মুহূর্তে মুষলধারে বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা। কিন্তু এত দূর এসে কি আর ফিরে যাওয়া যায়? আমরা সিদ্ধান্ত নিলাম, পরিস্থিতি যাই হোক মন্দির দর্শন করেই ফিরব। উদ্যম নিয়ে বেশ কয়েকটি সিঁড়ি ওঠার পরেই আকাশ ভেঙে নামল তুমুল বৃষ্টি। পাহাড়ি বৃষ্টি বলে কথা। আমরাও একটি আশ্রয় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টিটা বেশ দীর্ঘস্থায়ী হলো, যেন প্রকৃতি আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল। বৃষ্টি থামতেই আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এই মন্দিরের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো, যা আমাদের নিয়ে যায় ত্রেতা যুগে। সে সময় ভগবান শ্রীরামচন্দ্র যখন সীতাদেবীকে নিয়ে বনবাসে ছিলেন, তখন তারা ঘুরতে ঘুরতে এসে পৌঁছান শান্ত ও সবুজ নীলগিরি পাহাড়ে। পাহাড়ের এই নির্জনতা আর ঝর্ণার শব্দ সীতাদেবীকে মুগ্ধ করেছিল। তিনি স্থির করেছিলেন এই পবিত্র পরিবেশেই তিনি দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন। জনশ্রুতি আছে, সীতাদেবীর সেই একনিষ্ঠ ভক্তির টানেই পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণার নিচে 5টি শিবলিঙ্গ প্রকট হয়েছিল। সীতাদেবী সেই বয়ে চলা জলের ধারাতেই মহাদেবের পুজো সম্পন্ন করেন। সেই থেকেই এই স্থানটির নাম পঞ্চলিঙ্গেশ্বর। আবার অনেকে বলেন এই পঞ্চলিঙ্গ আসলে পঞ্চপাণ্ডবের দ্বারা প্রতিষ্ঠিত। বনবাসকালে পাণ্ডবরা যখন এই দুর্গম পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছিলেন, তখন তারা শিবের আরাধনার জন্য এই লিঙ্গগুলো স্থাপন করেছিলেন। ঐতিহাসিকভাবে জানা যায় এই পুরো অঞ্চলটি একসময় উড়িষ্যার নীলগিরি রাজবংশের অধীনে ছিল। গভীর জঙ্গলে ঘেরা এই পাহাড়ে একসময় শুধুমাত্র সাধক ও তান্ত্রিকরাই যেতেন।
পরবর্তীকালে নীলগিরির রাজারা এই জায়গার মহিমা বুঝতে পেরে সাধারণ মানুষের যাতায়াতের জন্য সিঁড়ি তৈরি করে দেন। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে এবার আমরা চললাম পরবর্তী মন্দির দর্শন করার জন্য, ইমামি জগন্নাথ মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে এই জগন্নাথ মন্দিরের দূরত্ব প্রায় 24 কিলোমিটার। অটোতে সময় লাগে 45 মিনিট। বালেশ্বর থেকে দুবলাগড়ি আসা এবং দুবলাগড়ি থেকে বালেশ্বরে ফিরে যাওয়া, সাথে সাইট সিইং সমস্ত কিছু নিয়ে আমাদের অটো ভাড়া পড়েছিল 3000 টাকা। আমরা পৌঁছে গেলাম ইমামি জগন্নাথ মন্দিরে। আলোকোজ্জ্বল প্রবেশপথটি বেশ সুন্দর লাগছিল। ইমামি জগন্নাথ মন্দির বালেশ্বরের এক অনন্য স্থাপত্যের নিদর্শন। একে একসময় ওড়িশার দ্বিতীয় পুরীও বলা হতো। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দির এবং কোনারক সূর্য মন্দিরের এক অপূর্ব সংমিশ্রণ। মন্দিরের মূল কাঠামোটি একটি বিশাল রথের আদলে তৈরি, যাতে কোণার্কের মতো পাথরের চাকা খোদাই করা রয়েছে। প্রায় 3 একর জায়গা জুড়ে এই মন্দিরটি বেলেপাথর দিয়ে নির্মিত। মন্দিরের মূল চূড়াটির উচ্চতা প্রায় 78 ফুট। মন্দিরের দেওয়ালে নিপুণভাবে খোদাই করা হয়েছে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার। তাছাড়াও রামায়ণ ও মহাভারতের বিভিন্ন দৃশ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের দেওয়ালে। মন্দিরের কারুকার্য এতটাই সূক্ষ্ম যা পর্যটকদের মুগ্ধ করে। পুরীর মতো এখানেও প্রধান উপাস্য দেবতা হলেন শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা। মূল মন্দিরের পাশাপাশি এই চত্বরে ভগবান শিব, মা বিমলা, গণেশ এবং হনুমানজির পৃথক পৃথক ছোট ছোট মন্দির রয়েছে। প্রতি 12 বছর অন্তর এখানে বিগ্রহ পরিবর্তনের প্রথা বা নবকলেবর পালিত হয়। এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2009 সালে এবং এটি সম্পন্ন হতে প্রায় সময় লাগে 4.5 বছর। এরপর 2015 সালের 29 নভেম্বর অত্যন্ত ধুমধাম করে মন্দিরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েতদের উপস্থিতিতে এই পবিত্র অনুষ্ঠানটি হয়েছিল। ইমামি জগন্নাথ মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের ইতিহাস, ভক্তি ও অলৌকিকতার এক অপূর্ব আখ্যান। প্রায় 800 বছর আগে ওড়িশার রাজা লাঙ্গুলা নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তবে এই মন্দিরের ক্ষীরচোরা নামের পেছনে এক চমৎকার কাহিনী রয়েছে। ভক্ত মাধবেন্দ্র পুরীর জন্য স্বয়ং ভগবান গোপীনাথ নিজের ভোগের ক্ষীরের পাত্রটি তার বসনের আড়ালে লুকিয়ে রেখেছিলেন, যাতে তার প্রিয় ভক্ত সেই অমৃত সমান প্রসাদ আস্বাদন করতে পারেন। পূজারী যখন স্বপ্নে এই আদেশ পেয়ে ক্ষীরের পাত্রটি খুঁজে পান এবং সেটি মাধবেন্দ্র পুরীকে দেন, তখন থেকেই এই দেবতার নাম হয়ে যায় ক্ষীরচোরা। পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভুও তার নীলাচলে যাওয়ার পথে এখানে এসেছিলেন। আজও সেই প্রাচীন ঐতিহ্য মেনে ছোট ছোট মাটির পাত্রে বিশেষ ক্ষীরভোগ দেওয়া হয় এবং তার স্বাদ গ্রহণ করতেই দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। এটি আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের এক পরম মিলনস্থল। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শনের সাথে সাথেই আমাদের শেষ হলো বালেশ্বর ভ্রমণ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।